আপকি আদালতে সুনীল দত্তের বিরুদ্ধে অভিযোগ হলো যে রাজনীতির জন্য উনি অভিনয় ছেড়ে দিয়েছেন। দত্ত সাহেব, এই অভিযোগ ইলাবোরেট আর ব্যাখ্যা করার আগে আমি একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই। ও আচ্ছা। পার্টিশনের সময় বলরাজ দত্ত নামের একটি ছেলে মুম্বাই এসেছিল জাহিন্দ কলেজে, আর প্রথম চাকরি উনি করেছিলেন বাস ডিপোতে। ওসব দিন মানুষ ভুলতে পারে না, তাই না? আমি সকালে কলেজ যেতাম 10টার পরে। আমি চলে যেতাম লাইব্রেরিতে, কারণ জায়গা ছিল না পড়ার জন্যে। তো এশিয়াটিক লাইব্রেরিতে গিয়ে পড়তাম আমি। আর 2টো থেকে আমার ডিউটি ছিল, 2টো থেকে রাত 10:30, 11টা পর্যন্ত বাস ডিপোতে। বাসগুলো আসতো যে ডিপোতে, কোনোটার ঘন্টা ভাঙা থাকতো, সেটা সারিয়ে রাখা, ডিজেল কতটা গেছে তার খেয়াল রাখা, মাডগার্ড ভেঙে গেছে, ড্রাইভার বলতো সেটাও ঠিক করে রাখা। কত মাইনে ছিল আপনার? ১০০ টাকা। ১০০ টাকা বাস মাইনে। ডিপোতে চাকরি করতে করতে রেডিওর অ্যানাউন্সার কিভাবে হয়ে গেলেন? আমার শখ ছিল খুব প্লে-টেলে দেখার আর কলেজে ড্রামা-ট্রামা করার। তারপরে একটা ডান্স ব্যালে ছিল, যাতে প্রফেসর বলেছিল ভয়েস দেওয়ার জন্যে। তো ওখানে যে অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির বস এসেছিল, তো তারা আমার আওয়াজ শুনে কমেন্ট্রি দেওয়ার সময় ওদের আমার আওয়াজ ভালো লাগে। তো সেই সময় ওরা কিছু প্রোগ্রাম বানাচ্ছিল, ও বা বা ফিল্ম স্টারদের ইন্টারভিউ। আমি অনেকেরই ইন্টারভিউ নিয়েছি, বড়, বড় স্টারদের, দিলীপ সাহেবের, দেবানন্দের, আর সে সময় সুরাইয়াজির ইন্টারভিউ নিই। আ অনেক রকম স্টারের ইন্টারভিউ নিয়েছি। একদিন তারপর আমি আরেকটা প্রোগ্রাম শুরু করি, ফিল্মি খবরে। আ যেমন আপনি পায়োনিয়ার এই আপকি আদালতের, তেমনি ফিল্মি খবরের পায়োনিয়ার আমি। আচ্ছা। কারণ আমি আইডিয়া দিয়েছিলাম অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিকে, ফিল্মি খবরে যেটা আ আ সেটা খুব ভালো লাগবে লোকেদের। ওদের বলা উচিত যে স্টুডিওর অ্যাটমসফিয়ার কিরকম, লাইট কোথা থেকে আসে, আর ওই ডাইরেক্টর কি করে অর্ডার করে যখন ক্যামেরা চলে, তারপর ডায়ালগ কিরকম হয়। আচ্ছা, আমাকে এটা বলুন যে বলরাজ দত্ত ছিলেন, সেটা সুনীল দত্ত কবে হয়ে গেলেন? দিলীপ কুমার সাহেব একটা ফিল্ম বানাচ্ছিলেন, আর রমেশ সাইগলজি খুব বড় একটা ফিল্ম বানিয়েছিলেন, শহীদ। তার গান সে সময় খুব পপুলার হয়েছিল। আমার মনে হয় এখানে যে বয়স্ক লোকরা আছেন তাদের মনে থাকবে যে "ওয়াতন কি রাহ পে ওয়াতন কে নওজওয়ান শহীদ হো।" ওই গানটা খুব পপুলার হয়েছিল। আমি সেই সময় দিলীপজির ইন্টারভিউ নিচ্ছিলাম। যখন আমি স্টুডিও গেলাম, তখন সাগর সাহেব বললেন যে, "তুই হিরো কেন হচ্ছিস না? কেন এমন করে ঘুরে বেড়াও ইন্টারভিউ নেওয়ার জন্যে?" আমি বলি, "যদি আপনি আমাকে হিরো বানান তো হয়ে যাব। তাই আমি ছোটখাটো রোল করতে চাই না।" তো বললেন, "ঠিক আছে, তোমার টেস্ট নিই।" তো আমার টেস্ট নিলেন। তো আমাকে দিলীপ সাহেবের জামাকাপড়, প্যান্ট দিলেন পরার জন্যে, আর কোটও দিলেন। তো দিলীপ সাহেবের থেকে আমি একটু লম্বা ছিলাম। তো আমার এই হাঁটুর নিচ অব্দি প্যান্ট যাচ্ছে। আর স্লিভ এইটুকু হচ্ছে। আর যখন এলাম, যেমন আপনি বললেন, তো আমার এখানে এসে ডায়ালগ বলার ছিল। ডায়ালগ তো মনে ছিল আমার। কিন্তু যখন এলাম তখন মনে হলো কোনো যেন ইয়ার্ডে আছি, চারিদিকে ডার্কনেস। আর আমি ডায়ালগ তাড়াতাড়ি বলে চলে গেলাম, বেরিয়ে গেলাম। তো দ্যাট ওয়াজ 1955। আর সেই সময় থেকে গাড়ি চলছে আস্তে, আস্তে। আস্তে আস্তে না, বেশ জোরেই চলছিল আপনার গাড়ি। কিন্তু আসল গাড়ি গতি পায় মাদার ইন্ডিয়াতে। আগে হ্যাঁ, ওই রোল কিভাবে পান আপনি? ওই রোলেরও বড় অদ্ভুত কাহিনী। আ তার আগে আমার ১টা-২টো পিকচার হিট হয়েছিল। 'এক হি রাস্তা', বি আর চোপড়া সাহেবের। আমি ওতেও কাজ করেছিলাম। আমি ছিলাম, অশোক কুমারজি ছিলেন, আর মীনা কুমারী। তো ওই পিকচারটা সিলভার জুবলি ছিল, 'এক হি রাস্তা'। আর সাধনা করেছিলাম চোপড়া সাহেবের, সেটাও সিলভার জুবলি ছিল। একদিন শুটিং চলছিল, আ তখন মেসেজ আসে, আ আ মুকরিয়া আমার খুব ভালো বন্ধু ছিল, হ্যাঁ, কমেডিয়ান। কমেডিয়ান হ্যাঁ। ছিলেন। তো ও আমায় বলে, "আরে ইয়ার, তোর কথা বলছেন মেহবুব সাহেব।" তো আমি বলি, "আরে ইয়ার, উনি তো হিরো নিয়ে নিয়েছেন আমার ওই রোলটার জন্যে।" তো ও বলল, "না, না, তুই গিয়ে দেখা কর না।" তো আমি যাই মেহবুব সাহেবের কাছে। তখন উনি বলেন, "তোমাকে আমি ওই রোলটা দেব রামুর, যে বড় ভাই।" তো আমি বলি, "মেহবুব সাহেব খুব বড় ফিল্ম মেকার ছিলেন, খুব বড় ডাইরেক্টর। তো আমি বলি, মেহবুব সাহেব, আপনি আমাকে এক্সট্রা রোল দিলেও আপনার এত বড় নাম, আপনি যে রোল দেবেন আমি তাই করব।" তো খুব খুশি হন উনি। তারপর একদিন উনি বসে, বসে আমাকে দেখছেন। তো আমি ভাবি, কি জানি কেন দেখছেন? তো বলেন, "আরে ইয়ার, আমি ভাবছি যে তোমাকে আমি বিরজুর রোল দেব।" তখন আমি বলি, ওই রোলটাই একমাত্র ইম্পোর্টেন্ট রোল ছিল ওতে।"
তো আমি বললাম, "যেমন আপনার মর্জি।" তখন বললেন, "কিন্তু তোমার চুল একটু বড়। তোমাকে লাগবে না, গ্রামের মনে হবে না।" তো আমি দৌড়ে যাই। আ আমার একটা বারবার ছিল, নাপিত, যে আমার চুল ফ্রিতে কেটে দিত, শেভ করে দিত। আমিও আমি ওকে ট্যাক্সিতে বসিয়ে বলি, "তুমি চলো আমার সঙ্গে।" তো আমি ওকে নিয়ে আসি আমাদের ওই স্টুডিওতে মেহবুব সাহেবের। তো উনি নামাজ পড়ছিলেন। নামাজ পড়ে যখন ওঠেন, আমি বলি, "মেহবুব সাহেব, আমি নাপিত নিয়ে এসেছি। চুল কেমন কাটতে হবে বলুন, আমি কাটিয়ে নিচ্ছি।" উনি বললেন, "ঠিক আছে।" তো ছোট, ছোট করে কাটাই। তারপর বললেন, "মেকআপ একটু ডার্ক হতে হবে। তুমি গ্রামের ছেলে, খেতে তুমি কাজ করো, রোদের মধ্যে কাজ করো। তোমাকে খুব ফর্সা লাগছে।" তো আমি উপরে যাই মেকআপ রুমে আর বলি, "যত কালো রং আছে এক জায়গায় করো।" আমি সব ভালো করে মুখে মেখে আসি। তো যখন মানুষের রং কালো হয়, তখন চোখগুলো বড়, বড় লাগে। উনি আমার দিকে তাকিয়ে থাকেন এইভাবে। বলেন, "আরে, তোমাকে সত্যি বিরজু মনে হচ্ছে। আমি তোমাকে বিরজু রোল দিচ্ছি।" তো এইভাবেই বিরজুর রোলটা পেয়ে যাই। এরপরে সিরিজ আপনার একের পর এক হিট ফিল্ম, সুজাতা, সাধনা, হ্যাঁ, মুঝে জিনে দো, খুব লম্বা হ্যাঁ, লিস্ট এরকম হ্যাঁ। ফিল্মের। এই মাদার ইন্ডিয়া রিলিজের পর সারা দেশে আমার ইমেজ এমন হয় যে আমার চেয়ে টাফ মানুষ আর কেউ হয় না। হুম। তো আমার শুধু এইরকমই রোল আসা শুরু হয়, যেমন গ্রামের লাঠিবাজ, হ্যাঁ, আচ্ছা, শহরের বদমাশ। তো আমি বলি যে, "আরে, এইভাবে তো বদমাশই হয়ে যাবো, লাঠিবাজ থেকে যাবো।" তো আমি এটা ভাবিনি যে এই রোলটায় যখন আমি পপুলার হয়েছি তো এরকম রোলই করে যাই। না, আই আই বিলিভ ইন এক্সপেরিমেন্ট। যেমন আমি ইয়াদে বানিয়েছিলাম ওয়ান অ্যাক্ট মুভি। আ ফিল্মে শুধু একজনই অ্যাক্টর ছিল, ঘুরছিল। অ্যান্ড দ্যাট গট মি গ্র্যান্ড প্রিক্স ফ্রম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল। তো এমনই কাজ করতে থাকি। লোকসান তো হয়, টাকা কামাতে টাকা পারিনি পয়সার আমি। লোকসান হতো। হ্যাঁ, খুব বেশি। রেশমা সেরা যেটা দেখানো হ্যাঁ, হচ্ছিল, তাতে তো খুব বেশি লোকসান হয়। রেশমা সেরা সম্পর্কে আমি এটা শুনেছি যে তাতে অমিতাভ বচ্চনকে আপনি বোবা বানিয়ে দিয়েছিলেন এটা ভেবে, যাতে ওর আওয়াজ আপনার আওয়াজের থেকে বেশি ভালো না লাগে আরকি। সেই সময় তো অমিতাভ বচ্চন ছিল না। ও তো নিউকামার ছিল। কিন্তু গলার আওয়াজ খুব হ্যাঁ। পাওয়ারফুল ছিল। না, আওয়াজ তো পরে পপুলার হয় যখন ওর সিনেমা পপুলার হয়। কারণ ও তো বোবা ছিল, তাই নিজেকে এক্সপ্রেস করতে পারেনি। ও বেশি সিম্প্যাথি পায় এই জন্যে। এই সিম্প্যাথি ক্রিয়েট করার জন্যই আমি এই রোলটা বানিয়েছিলাম। কিন্তু এটা তো আমার জানা ছিল না, যদি আমি একটা ভালো ক্যারেক্টার হিসেবে চলি, গল্পে তো ডিফারেন্ট ক্যারেক্টার থাকে, লোক ডিফারেন্ট রোল করে। কিন্তু এই যে আ গুজব হয়, এটা কখনো, কখনো দূরত্ব তৈরি করে দেয় দুজন শিল্পীর মধ্যে। এটা ঠিক নয়। তো দূরত্ব তৈরি হয়েছিল আপনাদের? না, তো একটুও হয়নি। আ দূরত্ব তৈরি করার চেষ্টা হয়েছিল, যেমন আপনি করছেন এখন। দত্ত সাহেব, ফিল্ম আপনাকে বলরাজ থেকে সুনীল দত্ত বানিয়েছে। ফিল্ম আপনাকে রাস্তা স্লাম থেকে উঠিয়ে বাংলোতে পৌঁছে দিয়েছে। মানুষ খুব ভালোবাসা দিয়েছে, কদর করেছে। হুম। এত সিনেমা আপনাকে দিয়েছে। কিন্তু আপনি রাজনীতির জন্যে সেই সিনেমাকে ছেড়ে দিলেন, ফিল্ম ছেড়ে দিলেন। আমি তো শরণার্থী হয়ে এসেছিলাম। আমি স্বপ্নেও ভাবতে পারতাম না যে মানুষ আমায় এত ভালোবাসবে। কারণ যদি মানুষ আমার ফিল্ম না দেখত, তাহলে এত বড় শিল্পী হতেই পারতাম না। যাকে হ্যাঁ, জনতা শিল্পী তৈরি করে ভালোবাসা দিয়েছে, হ্যাঁ। সেই মানুষ আপনি শিল্পকে ছেড়ে দিয়ে রাজনীতিতে শিল্প দেখাতে চলে গেলেন। এটা কি ভালো কথা হলো? হয়েছিল কি, আমি একটা ফিল্ম বানাই, রকি। রকি ফিল্মটা বানাই আর তাতে আমার ছেলে খুব সাফল্য পায়। তখন আমি ভাবি যে এখন এক খাপে দুটো তরোয়াল তো থাকতে পারে না। হয় সঞ্জয় দত্ত থাকবে, না হয় আমি থাকবো। তখন ভাবলাম, আমি তো অনেক দেখেছি, গ্ল্যামার দেখে নিয়েছি। আমি ভাবলাম এখন ও ময়দানে নামুক। রাজনীতিতে আসার প্রয়োজন কি ছিল? লোকসভায় ইলেকশন লড়ে পার্লামেন্টে যাওয়ার শখ কোত্থেকে পেলেন আপনি? এটাও আমি আপনাকে বলছি। ইন্দিরাজির অ্যাসাসিনেশনের পরে I was in নিউ ইয়র্ক। তখন আমি নিউ ইয়র্কে থাকতাম। তো যখন আমি কন্ডোলেন্স মিটিংয়ের জন্যে কাউন্সিল জেনারেলের অফিসে যাই, যখন আমি বেরিয়ে আসি, তখন দেখি যে অনেক সর্দার ভাই আমাদের যারা, ওখানে ওরা নাচ করছে, ডান্স করছে আর আনন্দ করছে। তখন আমার খুব দুঃখ হয় যে যখন আমি এখানে আসি দিল্লিতে, তখন আমি দেখি রাস্তায় ট্রাক জ্বলছে, গা বা সব গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি দেখি যে সারা দিল্লি আগুন জ্বলছে। তখন বুঝতে পারি যে এখানে শিখদের খুব মারা হয়েছে। তখন আমার সামনে সেই পরিস্থিতি আবার ফিরে আসে, যেটা আমি দেখেছিলাম ভারত ভাগ হওয়ার সময়, সেইরকম অবস্থার। তখন আমি ভাবি যে এটা খুবই ক্ষতি হয়ে যাবে আমাদের দেশের জন্যে। তো এটা আমার মাথায় ঘুরে বেড়াচ্ছিল। তো ওনার ফিউনারালের পরে আমার কাছে ফোন আসে রাজীবজির,
যে তুমি ইলেকশনে লড়বে, তো তুমি কি ইলেকশনে দাঁড়াবে? তা আমি বলি যে হ্যাঁ, অবশ্যই লড়ব। কারণ আমার মনে হয়েছিল যে আমি আমার দিক দিয়ে এটুকু করতে পারি যে আমার দেশে একতা থাকুক, আমরা সেকুলার থাকি, আমরা সব ধর্মের লোক মিলেমিশে থাকি। তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। দ্যাট ওয়াজ দ্য রিজন ফর কামিং টু দ্য পলিটিক্স। দর্শকদের মধ্যে এমন অনেকে আছে যারা আপনাকে প্রশ্ন করতে চায়। হ্যাঁ, বলুন আপনার প্রশ্ন। 1984-এ যখন রাইটস হয়, যখন এত শিখকে মারা হয়, তখন এই পার্টি ছিল পাওয়ারে। তো হাউ ডিড দিস হ্যাপেন? আমি কি করি, অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট অফ দ্য কংগ্রেস পার্টি, আমি তো পায়ে হেঁটে গিয়েছিলাম পাঞ্জাবে। দত্ত সাহেব, উনি বলছেন আপনি সেই পার্টি জয়েন করলেন যারা দায়ী ছিল এই নৃশংস রাইটের। পার্টির ফিলোসফি ইন্ডিভিজুয়াল করে। আই এম টকিং অ্যাবাউট দ্য ফিলোসফি অফ বেসিক্যালি সেকুলার পার্টি, and all I believe in that secularism. I believe in Gandhian philosophy, and that's why whatever I'm doing, I'm not doing a wrong thing. যদি আপনি ওর প্রিন্সিপাল দেখেন, তো আপনিও সেরকম বিহেভ করবেন যেমন আমি করছি। আমার অভিযোগটা অন্য দত্ত সাহেব। হ্যাঁ। আমার অভিযোগ হলো যে ফিল্ম ইন্ডাস্ট্রি আপনাকে এত বড় বানিয়েছে, এত মান সম্মান দিয়েছে, ফিল্ম সেখানে ইন্ডাস্ট্রি আপনি নয়, ফিল্ম মানে ইন্ডাস্ট্রি নয়, মানুষে, পাবলিক পাবলিক ফিল্ম দেখে সেটা তো ফিল্ম ইন্ডাস্ট্রির নাম হ্যাঁ। হয়। আপনি নিজেও আজ যে এখানে দাঁড়িয়ে আছেন, এত পপুলার, আপনি এত বড় স্টুডিও বানিয়েছেন, তো এই তো পাবলিক যে আপনাকে দেখতে থাকে, সেই কারণেই তো এরা। এই তো অনেক প্রোগ্রাম আসে, পাবলিক পছন্দ না করলে প্রোগ্রাম শেষ হয়ে যায়। আর আপনি তো খুঁটি গেড়ে বসে আছেন জানি না কত বছর ধরে। You have already beaten all the records of all the compares of this TV network and all. কিন্তু তাই না? আপনিও এত বছর খুঁটি গেড়ে আছেন, আপনাকেও কেউ বিট করতে পারে? না, না। দত্ত সাহেব, ফিল্ম ইন্ডাস্ট্রির সকলের অভিযোগ হলো দত্ত সাহেব ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কিছুই করেননি। দেখুন, আমি 20 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে আছি। আর আজকের প্রবলেমটা কি, ওদের সেটা বলা উচিত যে এটা আমাদের প্রবলেম, এই প্রবলেম হচ্ছে, কিভাবে সলভ করা যায়, তো আমাদের রাস্তা বলে দেওয়া উচিত, এইভাবে সলভ হতে পারে। কিন্তু দত্ত সাহেব, আপনাকে যখন প্রাইম মিনিস্টার ডেকে বললেন আপনার কোন মিনিস্ট্রি চাই, তখন আপনার তো বলা উচিত ছিল যে আইবি মিনিস্ট্রি চাই, ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমি সাহায্য করতে পারবো তাতে। না, না, সেটা তো আমি বলিনি। আর আমি ফিল্ম ইন্ডাস্ট্রি কি করতে পারতাম? আমি টানাটানিতে ফেঁসে যেতাম। আমি ফাইটই করতে পারতাম না ওদের জন্য। দেন আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য পয়েন্ট অফ মাই গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট কি চাইছে। তো এটা তো খুব ভালো হতো যে আমি এই যুবকদের দিকে আছি, আর আমি আমাদের স্পোর্টসের দিকে আছি। 75 বছর বয়সে যুবমন্ত্রী। কেন এক্সপোজ করছেন সবার সামনে আমাকে? কেন? এটা তো ইজ হিটিং বিলো দ্য বেল্ট। সো বিলো দ্য বেল্ট হিট করা ভালো নয়। না, কিন্তু এটা তো পার্লামেন্টে আপনার পুরো ছাপা আছে, হ্যাঁ। আপনার বায়োডাটা, হ্যাঁ। তাতে আপনার বয়সও তো লেখা আছে। ওটা তো ওরা ভুল করে লিখে দিয়েছে।